আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ নিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চীন সফর থেকে ফিরে সোমবার সেনাবাহিনী প্রধান বঙ্গভবনে দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। আইএসপিআর জানায়, চীন সফরের বিভিন্ন বৈঠক ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। এর আগে সেনাপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধানকে বলেন, তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা খুবই জরুরি। এই বিষয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশে সেনাবাহিনী সারা দেশে কাজ করছে উল্লেখ করে সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে গুরুত্ব না দেওয়ার অনুরোধ জানান। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি। আর প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি গুজব। সোমবার সচিবালয়ে তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক বা জরুরি অবস্থা জারির কোনো সম্ভাবনার বিষয়েও তিনি অবগত নন। রিপোর্ট রোকন উদ্দিনের। রোববার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় নির্বাচন নিয়েও। জানিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও এসেছে। তাহলে সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পালে কি হাওয়া বদল ঘটতে পারে? সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনার জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা। এনসিপি চাচ্ছে গণপরিষদ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে। স্যার, এটা কি বলেন স্যার? এ তো এনসিপির দলীয় বক্তব্য। এটা এনসিপির দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু না। আমি সরকারের বক্তব্য যেটা সেটা বললাম। এরই মধ্যে রোববার প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে গুজব বলে জানান আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আমি এই ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত না। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা। এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে। পরিস্থিতি যাই হোক, সরকার শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে বলেও আশাবাদ জানান আইন উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হওয়াকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এমন মন্তব্য করেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চায় বলেও জানান মির্জা ফখরুল। ইফতেখার রেজার রিপোর্ট। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ পথ চলায় দলটি ৪৬ বছর পার করে ৪৭ বছরে পা রাখল। দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বিএনপির হাজারো নেতাকর্মী ভিড় করে। দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে মহাসচিব বলেন, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করবে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন
অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল কমিশনগুলো, সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বলেও জানান বিএনপি মহাসচিব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের যে সকল সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে নষ্ট করার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতিও নষ্ট করেছে। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্য ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় উচ্চ আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা যেন না নেওয়া হয় সে প্রত্যাশা করে এনসিপি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে যান এনসিপির শীর্ষ নেতৃত্ববৃন্দ। এ সময় তাদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের নেতারা। আমরা গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা করি, লালন করি, সেটারই আজকে দৃশ্যমান এই প্রক্রিয়া। মাঠে আমরা যে রকমই তর্ক বিতর্ক বক্তৃতা দেই না কেন, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে চালু থাকতে হবে যে আমরা পরস্পর তর্ক করব, বিতর্ক করব, ভিন্নমত পোষণ করব, কিন্তু সৌহার্দ্যমূলক আলাপ আলোচনার ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক আলোচনা এটা চালু থাকবে। এটাই রাজনৈতিক সংস্কৃতি। বাংলাদেশের এই জাতীয়তাবাদকে ধারণ করে তারা আগামীর বাংলাদেশে দেশ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সর্বাগ্রে রেখে তারা কাজ করে যাবেন। আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের যে কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা যে প্রত্যাশা করি, এই অগ্রগতির অন্যতম একটি অগ্রগতি হওয়া উচিত যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের 50 মিনিট পর সেই আদেশ স্থগিত করল চেম্বার বিচারপতি। এর ফলে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাতে কোনো বাধা নেই। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রথমে ডাকসু নির্বাচনের কার্যক্রম স্থগিত করেন, পরে চেম্বার বিচারপতি ফারা মাহবুব সেই আদেশ স্থগিত করেন। রিপোর্ট হাসান জাবেদের। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানিতে আইনজীবী বলেন, ফরহাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী নেতা, তাই তিনি শিবিরের প্রার্থী হতে পারেন না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, এটা বিভিন্নভাবে প্রমাণিত। নির্বাচন কমিশনও তার পদ বৈধ বলেছেন। শুনানি শেষে রুল জারি সহ ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। মূল অর্ডারটা হলো এখানে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, ইলেকশন প্রসেস স্থগিত হয়ে যাওয়া 30 অক্টোবর পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই তিনি হাতে লেখা আবেদন নিয়েই চলে যান চেম্বার আদালতে। সেখানে বিচারপতি ফারা মাহবুব আবেদনটি দেখে হাইকোর্টের আদেশটি শুনানি পর্যন্ত স্থগিত করেন। মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। SM ফরহাদের ব্যাপারে হাইকোর্ট ডিভিশন কোনো আদেশ দেন নাই, শুধু রুল জারি করেছেন। এবং এটা নিশ্চয়ই আগামীকালকে যখন চেম্বার জজের আদালতে পরিপূর্ণ শুনানি হবে, আপনারা থাকবেন, সেখানে এটি পরিপূর্ণ শুনানি হয়ে একটি সিদ্ধান্ত হবে। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য আছে। চেম্বার আদালতের শুনানি পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান শিশির মনির। হাসান জাবেদ, NTV নিউজ,
ঢাকা। ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা ছড়ানো হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান প্রার্থী ও ভোটারদেরকে সব বাধা বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে ডাকসু নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম তার চাইতে পরিস্থিতি ভালো আছে, কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সাড়া আছে এবং আমরা আমাদের অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি। সবাইকে সাথে নিয়ে যতদূর সম্ভব একতাবদ্ধ হয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা মাঠে নেমেছি। বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি, এগুলো বাধা বিপত্তির অংশ। ডাকসু নির্বাচন স্থগিত করার হাইকোর্টের সিদ্ধান্ত জেনে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। নূর হোসেনের রিপোর্ট। উৎসবমুখর প্রচার প্রচারণার মধ্যেই হঠাৎ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে হতভম্ব হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি পাশে রেখে ডাকসুর দাবিতে ঐক্যবদ্ধ ছাত্রনেতারা যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে এবং সেই 9 তারিখ এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে এবং শিক্ষার্থীদের জয় হবে। এই ডাকসু নির্বাচনে কোনো হার জিত নাই, যে জিতুক শিক্ষার্থীরা বিজয়ী হবে, জুলাই বিজয়ী হবে। স্পষ্টভাবে এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচন রাইটটামেই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। এটা কেবলমাত্র নির্বাচন এবং আনন্দ না, এইটা হলো আপনার ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার অধিকার রক্ষার আন্দোলন। বিক্ষোভের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিতের খবর এলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এদিকে আবাসন সংকট মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে 36 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস, এই 6টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আইনি লড়াই চালানোর পাশাপাশি নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন নয়, বরং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মার্কিন সরকারের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর সিইসি জানিয়েছেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সের সাথে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে জ্যাকবসন বলেন, একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ জানান তিনি। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, যা বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমরা আশা করি। পরে সিইসি বলেন, সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচন আয়োজন করা হবে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত নির্বাচনী সমঝোতায় আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই। আমি বিশ্বাস করি দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে। আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন আপনি শেষ পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি সম্পূর্ণ স্বাধীনভাবে
যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা পাইনি। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার যতটুকু কমানো যায় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। কালো টাকার যে ব্যবহারটা যথাসম্ভব কমানো, এটা বন্ধ তো আর করতে পারবো না। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তারা ধানের শীষের জোয়ারে ভেসে যাবে। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা আয়োজনে গোপালগঞ্জে পালিত হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি এইচ খান মঞ্জু সহ অন্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০% শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো এই শুল্কের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শুল্কের প্রভাব মোকাবেলায় ভারতের হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার নতুন বাজারগুলোতে ক্রেতা খুঁজছে। ভারতে প্রায় ৬ কোটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৫০,০০০-এরও বেশি রপ্তানিকারক এই উচ্চ শুল্কের মুখে পড়েছে। এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। যশোর জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা জানান, জেলার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী ভর্তি আছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ১০ জন ডেঙ্গু রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে। কোনো কোনো রোগীর জ্বর নেই, তাই উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। প্রবাসের খবর। সৌদি আরব তাবুক বিএনপির সহসভাপতি ওহিদ শাহের অকাল মৃত্যুতে দোয়া ও স্মরণ সভার আয়োজন করেন তাবুক প্রাদেশিক জাতীয়তাবাদী যুবদল। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, গত ৩০ আগস্ট রাত ১১টায় তাবুক তরিক মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন তাবুক যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল পাটোয়ারির যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। বক্তব্য রাখেন যুবদলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক স্বপন মিয়াজি, জাকির মৃধা, ফজলুল হক ঢালি, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর, প্রচার সম্পাদক আবুল বাশার। আলোচনা সভা শেষে মরহুম ওহিদ শাহের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তাবুক বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফারুক শিকদার। মালয়েশিয়ার মিস স্টার ইউনিভার্স মুকুট জয় করে দেশে ফিরলেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বুধবার রাজধানী কুয়ালালামপুরের বিলাসবহুল ৫ তারকা হোটেল রয়্যাল চুলানে আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভাল ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিশ্বের ৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অনন্যা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাই কমিশনার ডক্টর BN রেড্ডি। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের জিনিয়াস অ্যাওয়ার্ড ও প্রিন্স মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সুকান্ত সুমন, জনপ্রিয় কণ্ঠশিল্পী সচিন, অভিনেতা সাই কুমার, অভিনেত্রী প্রেমা, বাংলাদেশ সহ বিশ্বের 11টিরও বেশি দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, সেলিব্রিটি ও উদ্যোক্তারা। এ অনুষ্ঠানের আয়োজক 2019 সালের মিসেস ইউনিভার্স চার্ম সুদা ভেঞ্চার্স জানান, স্টার ইউনিভার্স 2025 বিউটি প্রেজেন্ট, যেখানে মিস ও মিসেস এই দুইটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। গ্র্যান্ড ফাইনালে সর্বমোট 9 জন প্রতিযোগী ফাইনালে উঠেছে। বিচারক ও জুরি ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে দেন এ অনুষ্ঠানের আয়োজক 2019 সালের মিসেস ইউনিভার্স চামসুদা ভেঞ্চার্স।
এই প্রোগ্রামের উদ্যোক্তা এন্টারপ্রেনিয়ার আমাদের সুধা ভেঞ্চারের সুধা সিস্টারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। উনি যে উদ্যোগটা নিয়ে আগামী দিনের ফিল্ম ইন্ডাস্ট্রি, আগামী দিনের জন্য আমাদের উনি যে কাজটা করে যাচ্ছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ না জানালে নয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।